This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী। সন্দেশখালী অষ্টাদশ লোকসভার অন্যতম চর্চিত এলাকা, যা শুরু থেকেই ছিল শিরোনামে। শুরুটা হয়েছিল রেশন দুর্নীতির তদন্ত দিয়ে। 5ই জানুয়ারি ইডি পৌঁছে গিয়েছিল তৃণমূল নেতা শেখ শাহজাহানের ডেরায়। তারপরেই কেঁচো খুঁড়তে কেউটে ইডির ওপর হামলা, শাহজাহান নিয়ে উত্তাল রাজনীতি। মাসখানেক বাদে পাকে এলেন শাহজাহান। ততদিনে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ বাংলার ভোটে সবচেয়ে বড় ইস্যু হয়ে গেছে। आज ममता दीदी की सरकार में हमारी बहन बेटियां सुरक्षित नहीं है। संदेशखाली की घटनाओं ने पूरे देश और दुनिया को दहला दिया। एक संदेश मिला, छोटा से संदेश करके वो भी उसको बनाना है, प्यार करके बनाया। সন্দেশখালী বনাম লক্ষ্মীর ভান্ডার। প্রথম দফার ভোট শুরু হয়েছিল এই বিতর্ককে সঙ্গে নিয়েই, কিন্তু তখনই রাজনীতির বোমা বিস্ফোরণ। আগামী সপ্তাহ শুরু হতে চলেছে, আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে, নিশ্চিন্ত থাকুন। কার বিরুদ্ধে বোমা পালাবি? সাজিয়ে গুজিয়ে বোমা। মনে রাখবে, ওপরের দিকে থুতু ফেললে থুতুটা নিজের গায়ে লাগে। নিজেই বলেছে বোমা ফাটাবো। কি বোমা? না 26,000 টিচারের চাকরি কে নিয়েছেন, এটা গর্বের। তবে কি এসএসসি রাই শুভেন্দু অধিকারীর বোমা? শাসক শিবির যখন এই ন্যারেটিভে শান দিচ্ছে, তখনই ফের বোমা। সত্যিকারের বারুদ, বিদেশি অস্ত্রের ভান্ডার, সন্দেশখালী ফের শিরোনামে। দেখুন, কোনো রকম গৌরচন্দ্রিমা করার আর কোনো অবকাশ নেই। এবার যা বলতে হবে সরাসরি এবং সোজাসুজি প্রশ্নটা করে ফেলছি। 1971-এর পর ফের একবার কি আমরা একটা মহাসমরের মুখোমুখি? বাংলা ফের কি একবার যুদ্ধে নামছে, অথবা যুদ্ধক্ষেত্র হতে চলেছে? আর উই ইন দ্য স্টেট অফ ওয়ার? এই প্রশ্ন কিন্তু করতে হচ্ছে তার কারণ আজকে সন্দেশখালীর আগরাটিতে আজ বিকেলে যে দৃশ্যটা দেখলাম, মল্লিকপাড়া খালি করে দেওয়া হলো। সেই 2008-এর ছবিটা একবার মনে করুন। সেই যেদিন মুম্বাই হামলা হয়েছিল, নারিমান পয়েন্টের সেই ছাদে পর একের পর এক কমান্ডো নামছেন, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, এনএসজির কমান্ডোরা, একদম অত্যাধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে। ঠিক সেরকম ছবি তো আমরা দেখলাম বাংলায় সন্দেশখালীতে। আমরা তো দেখলাম যে ওই এনএসজি কমান্ডোরা একদম যুদ্ধের পুরো সাজ, কালো পোশাক, সিরিয়াস মুখ চোখ, তারা ঘিরে ফেললেন পুরো এলাকাটা, পুরো জায়গাটাকে তারা নিজেদের কবজায় নিয়ে নিলেন। এবং তারপর সন্দেশখালীর বেতাজ বাদশাহ, বাঘ, আপাতত যিনি খাঁচায় মানে জেলে, শেখ শাহজাহান, তার ঘনিষ্ঠ এক তৃণমূল নেতার বাড়িতে তারা হানা দিলেন, তার বাড়ির মেঝে খুঁড়লেন। এবং মেঝের থেকে কী বেরোলো? খোঁড়ার পরে অত্যাধুনিক বিদেশি অস্ত্র এবং বিস্ফোরক। ঠিক শুনেছেন, বিস্ফোরক। আমরা তার সঙ্গে চারপাশটা ঘুরে কি দেখলাম সেই অত্যাধুনিক মাইন্ড ডিটেক্টর রোবট নেমেছে, চারপাশে খুঁজে বেড়াচ্ছে বিস্ফোরক। এগুলো তো বাংলায় আমরা দেখিনি। এমন অবস্থা বাংলায়, এত বিস্ফোরক, এমন একটা পরিস্থিতি যে এনএসজিকে নামতে হচ্ছে, এমন একটা অবস্থা যখন এই মাইন্ড ডিটেক্টর রোবটকে নামতে হচ্ছে, যে রোবট এখানে না কাশ্মীরে বেশি কাজে আসে, অথবা প্রবল যদি একটা বড় কোনো সন্ত্রাসবাদী হামলা হয় বা কোথাও যদি এরকম চারপাশে বিস্ফোরক ছড়ানো থাকে, তাহলে নামে। যে জিনিসগুলো উদ্ধার হয়েছে সেই জিনিসগুলো তো
ওই পঞ্চায়েত ভোটের কাজে লাগার মতো না। তার মানে নিশ্চয়ই পঞ্চায়েত ভোটের সময় থেকে কিছু উদ্বৃত্ত জিনিসপত্র পড়ে থাকা এরকমভাবে ব্যাপারটা দেখা যাবে না। অথবা এই জিনিসগুলো এগুলো তো লোকসভা ভোটেও দেখার দরকার নেই, সেখানে তো শান্তিপূর্ণভাবে এখন অবধি যা ভোট হয়েছে, হয়তো দক্ষিণবঙ্গে ভোটটা যায়নি, কিন্তু উত্তরবঙ্গে আজকে প্রথম 2 দফার যে ভোট হওয়া সে তো হয়ে গেল। মোটামুটি যদি ওই দিনের শুরুটা কিছুটা ইঙ্গিতবাহী হয়, ওই কুচবিহার ছাড়া বিশেষ কিছু হয়নি, যেটুকুনি হয়েছে তাতেও তো এই অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কাজে লাগার বা এই বিস্ফোরক কাজে লাগার কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। তাহলে বাংলার বুকে এই অস্ত্রশস্ত্র, এই বিস্ফোরক কিসের জন্য রাখা হয়েছিল? এই প্রশ্নটা কিন্তু ভাবাচ্ছে। ন্যাশনাল সিকিউরিটি গার্ড সন্দেশখালীতে এনএসজি। স্থানীয় মানুষেরা জানাচ্ছিলেন যে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র রয়েছে, বোমা নিষ্ক্রিয় সংক্রান্ত সেই সমস্ত যে সমস্ত ডিভাইস ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজির কাছে রয়েছে, সেই সমস্ত ডিভাইস এক এক করে গাড়িতে নামানো হয়েছে। জঙ্গি হানার ক্ষেত্রে যেভাবে বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয় সেইভাবে দেখা যাচ্ছে যে রোবট উদ্ধার করলো বিস্ফোরক। Come, my love, please don't say no, baby. Come, my love. V-Guard-এর এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। V-Guard এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। দেখুন, আজকে তো দ্বিতীয় দফার ভোট ছিল, এই উত্তরবঙ্গে বসে আছি সেই জন্যে। সারাদিন এখানে যে যে জায়গাগুলোয় ভোট হয়েছিল তার মধ্যে অন্তত একটা কেন্দ্রের আপাদমস্তক ঘুরে দেখার সুযোগ পেয়েছি, আর বাকিগুলোর কাছাকাছি গেছি বা সেখানকার খবর আমাদের এই উত্তরবঙ্গ স্টুডিওতে এসছে। এখানে বসেই পুরো জিনিসটা দেখছিলাম। বিশ্বাস করুন, একটা সময় জোলো লাগছিল, পানসে লাগছিল, এবং মনে হচ্ছিল যে ভোটটা তো এখানে নয়, ভোটটা কি তাহলে শুধু দক্ষিণবঙ্গেই হচ্ছে? তার কারণ যা খবর এসছিল, যা বোঝা যাচ্ছিল, সন্দেশখালী তো একটা বিরাট যুদ্ধক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। এবং তাতে কারা নামছে? এনএসজি কমান্ডোরা। এনএসজি তাদের 3টে শাখা আছে, তার মধ্যে একটা শাখা মানে এই এলিট ফোর্স তো এমনিতেই বুঝতেই পারছেন কি বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া কাজের লাগে না, এবং যে ক্ষেত্রে নামে তখন বুঝতে হয় যে একটা চরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার তাদের যে 3টে শাখা, তার মধ্যে একটা শাখা হচ্ছে বম্ব ডিসপোজাল অ্যান্ড ডিটেকশন স্কোয়াড। এই স্কোয়াড তারা মানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহ বিশেষভাবে প্রশিক্ষিত, যাতে তারা যে কোনো জায়গার বিস্ফোরক বা বোমা সেগুলো উদ্ধার করতে পারে এবং সেগুলোকে নিষ্ক্রিয় করতে পারে। সেই বম্ব ডিসপোজালস অ্যান্ড ডিটেকশন স্কোয়াড তারা সন্দেশখালীতে নেমেছে। ভেবে দেখুন, এনএসজির এই যারা এই সমস্ত কাজগুলো করে, তারা ওই বললাম এরকম বিশেষভাবে তারা শুধু যে প্রশিক্ষিত তা না, এনএসজির নিজস্ব যে একটা ডেটা সেন্টার রয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের বিস্ফোরকের যাবতীয় তথ্য থাকে, জমা থাকে। যে কোনো জায়গায়, কোনো বিশেষ বিশেষ জায়গায় যদি কোনো বিস্ফোরক পাওয়া যায়, সেটা কী ধরনের বিস্ফোরক, তার মারণ ক্ষমতা কতটা, এবং সেটা কিভাবে নিষ্ক্রিয় করা যায়, সেটা কিন্তু এই ডেটা সেন্টারের মাধ্যমে এনএসজির বিশেষজ্ঞরা তারা স্থির করে দেন, এবং বহু ক্ষেত্রে তারা নিজেরা কাজে নামেন। এক্ষেত্রে যেরকম নেমেছিলেন, এই রকম একটা এলিট বাহিনী কাজে নেমেছিলেন। অবশ্য তারা এর আগে যখন খাগড়াগড় বিস্ফোরণ হয়েছিল,
তখনও তারা তো কাজে নেমেছিলেন। তারা একইভাবে বর্ধমান শহরের ওই বাদশাহী রোড থেকে বিপুল পরিমাণ আইইডি উদ্ধার করে সেই দামোদরের চরে নিয়ে গিয়ে সেগুলোকে নিষ্ক্রিয় করেছিলেন। এগুলো আমরা দেখেছিলাম। কিন্তু এখন যেভাবে গোটা ব্যাপারটা হলো, শুধু তো বিশেষজ্ঞ না, তার সাথে এই এলিট কমান্ডো এবং মানে আবু তালেব মোল্লা, সন্দেশখালীর ওই নেতা, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ, তার বাড়িতে নিশ্চয়ই কিছু আছে এরকম একটা সুনির্দিষ্ট তথ্য ছিল। তার বাড়িতে হানা দিল এই এলিট স্কোয়াড। সঙ্গে ওই বলছিলাম না মাইন্ড ডিটেক্টর রোবট, এই রোবট একটা মানে অত্যাশ্চর্য জিনিস। এগুলো সচরাচর যেখানে সেখানে ব্যবহৃত হয় না। ওই বলছিলাম এগুলো লাদাখ বা লাইন অফ কন্ট্রোলে ব্যবহার হয়, যেখানে ওই আমাদের প্রতিপক্ষরা পাকিস্তানের মতো আমাদের বিশাল বিশাল ভরসাযোগ্য আর কি, যারা আমাদের প্রতিবেশী আর কি, আমাদের বিশেষ শুভানুধ্যায়ী, তারা আমাদের সেনাদের জন্য বিভিন্ন জায়গায় মাইন পুঁতে রাখে। সেই মাইন যাতে বোঝা যায় তার জন্য এই রোবটগুলোকে ব্যবহার করা হয়। এই রোবটগুলো মানে 113 কেজি ওজন, 36 কেজি ভার বহন করতে পারে, 6টা ক্যামেরা আছে এবং 2 রকমের লেজার লাইট রয়েছে। তারা বিভিন্ন জিনিস খতিয়ে দেখে প্রতি মুহূর্তে এবং ভিডিও রেকর্ড করতে থাকে। সবথেকে বড় কথা, এক্সরে আই আছে, যে কোনো জিনিসকে এক্সরে করে দেখে যাচাই করে নেয় এরা মুহূর্তে। এই এবং 360 ডিগ্রি ঘুরতে ঘুরতে এই গোটা ব্যাপারটা হয়। অর্থাৎ একটা 3D ইমেজ তৈরি করে তারা ওই ডেটা সেন্টারে পাঠায়, সেখান থেকে গোটা বিষয়টা সিদ্ধান্ত নেওয়া হয় যে কী ধরনের বিস্ফোরক ওখানে রয়েছে এবং তার মাধ্যমে কি হতে পারে। এই যে এতগুলো কথা বললাম না, এগুলো সব টেকনিক্যাল টার্ম। এই টেকনিক্যাল টার্মগুলো কেন বলছি তার কারণ বাংলায় একটা মানে প্রত্যন্ত জায়গায় যেখানে নর্মাল রাজনৈতিক গণ্ডগোল হয়, সেখানে একজন রাজনৈতিক নেতার বাড়িতে তার মেঝে ফুঁড়ে এই সমস্ত জিনিসপত্র পাওয়া গেছে এবং আরও এমন কিছু পাওয়ার নির্দিষ্ট কিছু তথ্য নিশ্চয়ই ছিল, যার জন্য এরকম রোবটকে ব্যবহার করতে হচ্ছে, মাইন্ড ডিটেক্টর রোবটকে ব্যবহার করতে হচ্ছে, যেটা সচরাচর ওই কাশ্মীর, লাদাখ এ সমস্ত জায়গায় ব্যবহার হয়। এবং সব থেকে মানে কি বলবো, এটা ভাবতেও আশ্চর্য লাগছে, কাশ্মীরে এখন ওই ডাল লেকের ধারে কার রেসিং হয়, আর আমাদের এখানে এখন মাইন্ড ডিটেক্টর রোবট নামে। তাও কি আমাদের রাজ্য, এমন একটা রাজ্য যেটাকে শাসক দল মনে করে এবং তারা তথ্য প্রমাণ দিয়ে বলে আর কি যেটা দেশের নিরাপত্তম রাজ্য, সেই রাজ্যে এই রকম একটা ঘটনা, এত অস্ত্রশস্ত্র, এত বিস্ফোরক, তাহলে এটাও কি সাজানো ঘটনা? এই সাজানো ঘটনার তথ্য তো আমরা শুনতে অভ্যস্ত। এক্ষেত্রে একটা এরকম তথ্য খাড়া করার চেষ্টা হয়েছিল, কিন্তু সে তথ্য খাড়া করে তো থেমে থাকা যাচ্ছে না, কারণ এই তথ্যটা খাড়া করলে তখন তো এই প্রশ্নটা উঠছে যে সত্যি যদি কেউ ওই সব গুজে রেখে দিয়ে আসে আর কি, সাজিয়ে দিয়ে থাকে, সাজালো কি করে? এই জিনিসপত্র নিয়ে গিয়ে একজনের বাড়িতে ঢুকে এত কিছু সাজানো হলো, পুলিশ কিচ্ছু টের পেল না। এত বছর ধরে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে পুঞ্জীভূত ক্ষোভ, সেটা তো একদিনে হয়নি, আস্তে আস্তে জমা হয়েছে, সেটাও টের পায়নি। এত বড় দুর্নীতি হয়েছিল আমাদের চারপাশে নিয়োগ নিয়ে, যার জেরে এই এত প্রায় 26,000 শিক্ষক, যেটা আর কি মানে কেটে কুটে দাঁড়ায় হচ্ছে 22,000-এর মতো, তারা কর্মহীন। এই রকম একটা মানে ধারাবাহিকতা, কোনো খবর না পাওয়ার, সেটা কি এক্ষেত্রেও বর্তমান? কোনো খবরই কি পাচ্ছে না পুলিশ? এটা তো ভয়ানক বিপদের বিষয়। এবং পুলিশ যদি এই প্রশ্নগুলোর উত্তরটা না দিতে পারে, তাহলে এই সাজানো তত্ত্বটা কী করে খাটবে বলুন তো? কারণ সাজানো তত্ত্ব, পুলিশের অকর্মণ্যতা সবই তো পাশাপাশি হাঁটছে। এই প্রশ্নটা শুধু আমরা না, আর কে তুলেছেন জানেন? তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, তার কথাতেও কিন্তু এই সংশয়টা উঠে আসছে, এড়াতে পারছেন না। পুলিশ কেন কিছু জানতে পারল না? শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। এনএসজি নামানো নাটকীয়তা তৈরি করার জন্য, ভোটকে প্রভাবিত করার জন্য এনএসজি নামানো হচ্ছে। এই সন্দেশখালী ইস্যুটাকে
অক্সিজেন দেওয়ার জন্য। অস্ত্র কারা রেখে গেল সেটাও দেখতে হবে, এবং এই নাটকীয়তা কারা করতে চায়, এই চক্রান্তের পেছনে তারাই আছে সেটাও দেখতে হবে। কিন্তু অস্ত্র যদি ঢুকে থাকে, পুলিশের ইন্টেলিজেন্স কি করছিল সেটাও আলোচনার মধ্যে থাকবে। হ্যাঁ, আমরা রাত্রিবেলা আমি আর শুভেন্দু অধিকারী গেছিলাম পিঠে বোঝা নিয়ে, গিয়ে দিলীপ ঘোষ গর্ত করে রেখেছিল আগে থেকে, রাহুল সিনহা টর্চ ধরেছিলেন, আর শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার করে একটি করে অস্ত্র গিয়ে ওখানে লুকিয়ে রেখেছিল, আর ওটা পাশ থেকে লুকিয়ে রেখেছিল কুণাল ঘোষ। সেই বলেছে, পুলিশ জানলো না, সেটা তো তাদেরকে বলা উচিত। তাদের এই অপদার্থতা কেন এই অপদার্থতা যে পুলিশ জানতে পারে না? দেখুন, এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে না পরপর কতগুলো ঘটনাকে সাজিয়ে আমাদেরও কিন্তু ভাবতে হচ্ছে। আজ থেকে 10 বছর আগে এই খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডটা ঘটেছিল, এবং তখনই এনআইএ যখন তদন্তে নামে, তারপর কিন্তু জানা গেছিল যে নিশ্চিন্তে বাংলার বুকে, বাংলার এক জেলায় একটা গ্রামের মধ্যে নিশ্চিন্তে নিজেদের পুরো পসরা সাজিয়ে, নিজেদের সংগঠন তৈরি করে, জিনিসপত্র রেডি করে পুরো কর্মকাণ্ড ফেলে বসেছিল জঙ্গি গোষ্ঠী জেএমবি। তখনও কিন্তু এই বিস্ফোরণ ঘটার আগে পর্যন্ত কিচ্ছু টের পাওয়া যায়নি। তারপর এই সাম্প্রতিককালে রামেশ্বরম ক্যাফে বেঙ্গালুরুতে, সেখানকার বিস্ফোরণ কাণ্ডে জড়িত সন্দেহ 2জনকে এই বাংলার থেকে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রেও এনআইএ খবর দেওয়ার পর পুলিশ গ্রেফতার করেছিল। অর্থাৎ যেটাকে আমরা নিরাপদতম বলে একটা শ্লাঘা অনুভব করি, যেটাকে বিজ্ঞাপন হিসেবে যে কথাটাকে ব্যবহার করেন শাসক দলের নেতারা, সেটা তারা দেখুন রাজনৈতিক দিক থেকে দেখছেন, নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য তারা এটা প্রচার করছেন। সেটা ঠিক হলো কি ভুল হলো, তাতে তাদের রাজনৈতিক লাভ হলো কি ক্ষতি হলো, সেটা তো তাদের ব্যাপার। আপনার আমার স্বার্থ তো অন্য জায়গায়। এই বিষয়গুলো যদি সত্যি হয়, তাহলে আমরা সত্যি কতটা নিরাপদ আমাদের ভাবতে হচ্ছে তো। এবং খেয়াল করে দেখুন যে এই যে এনআইএ ঢুকে পড়ে এত কিছু বার করেছিল, ঠিক সেইভাবেই শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি গেছিল, তারা তো অন্য কাজে গেছিল, রেশন দুর্নীতির খোঁজ করতে গেছিল, গিয়ে সেখানে তারা কোথাও এরকম একটা আক্রান্ত হওয়ায় তারপর জলটা এত দিকে গড়িয়ে গেছে। তারপর তো তখন তো মনে হচ্ছিল বিভিন্ন কাণ্ড কারখানা, হয়তো ওই রেশন দুর্নীতি সংক্রান্ত তথ্য প্রমাণ এগুলোকে ধামাচাপা দিতে বা লুকোতে, সেই জন্যই হয়তো শেখ শাহজাহানের অনুগামীরা এরকম আক্রমণ চালিয়েছিল। আজ কি মনে হচ্ছে জানেন তো, এই সমস্ত জিনিসপত্র কি কোনোভাবে শেখ শাহজাহানের ওখানেও ছিল? সেগুলোকে আড়াল করতেই, যাতে সেগুলো ইডির হাতে না পড়ে, কেন্দ্রীয় বাহিনী ছিল, সেগুলো জানাজানি যাতে না হয়ে যায়, সেই জন্যেই কি এত বড় একটা রিস্ক নিয়ে নিয়েছিল শেখ শাহজাহান তার অনুগামীরা? এর সঙ্গে কোথাও গিয়ে কি শেখ শাহজাহানের ওই রোহিঙ্গা শরণার্থী শিবিরে যাওয়ার কোনো যোগসূত্র আছে নাকি? এবং তাই যদি হয়, তাহলে আবার তার থেকে তো এটাও মাথায় আসছে, এর সঙ্গে কি রোহিঙ্গা সন্ত্রাসবাদী বা জঙ্গি গোষ্ঠী বা তাদের জন্য অস্ত্রশস্ত্র, এরকম অনেক কিছু প্রশ্ন তো উঠে আসছে। একটা প্রশ্ন তো আর এড়ানো যাচ্ছে না, কারণ এর সঙ্গে দেশের নিরাপদতম রাজ্যের সঙ্গে কোথাও গিয়ে দেশের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নটা উঠে আসছে। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। আর এনআইএ ঢোকার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস আছে, সেটাও মাথায় রাখতে হবে। এর আগে খাগড়াগড়ের যে বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণ কাণ্ডে কিন্তু রাজ্যের শাসক দলের কোনো নামঠাম জড়ায়নি, কিন্তু এবার এক্ষেত্রে ওই শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠ আবু তালেব, এদের নামফামগুলো জড়িয়ে যাওয়ায় সব যোগাযোগগুলো কি এড়িয়ে যাওয়া যাবে? অন্তত এইরকম ভোটের বাজারে এটা কি একটা বিরাট বিস্ফোরণ হয়ে গেল না? সেটা প্রাথমিকভাবে যাই হোক, বিস্ফোরক শুধু হোক, ভোটের বাজারে এটা কিন্তু একটা বড় রাজনৈতিক বিস্ফোরণ হতে চলেছে। পশ্চিমবাংলার মান সম্মান থাকবে না, আর রাজ্যটাকে বারুদের স্তূপের উপর দাঁড় করিয়েছে। লুঠের টাকা 100 কোটি, বারুদের স্তূপ, এবং এই সব শুধু সন্দেশকারীরা, আরো বিভিন্ন জায়গাতে তৃণমূল এই অবস্থা করেছে, সন্দেশকারীদের ধরা পড়ে গেছে। এখন কি বলবে সরকার? মুখ্যমন্ত্রী সন্দেশখালী স্পেশাল প্যাকেজ
এই সমস্ত অপরাধকে আড়াল করার জন্য। প্রতিম সরকার এবং এসডিপিও আমিনুল এদের গ্রেপ্তার দাবি করছে। এই দেশ বিরোধী শক্তি সমস্ত ওয়েপেন্স গুলো বিদেশি এবং RDX এর মতো বিস্ফোরক যেটা ভয়ঙ্কর দেশ বিরোধী কাজে ব্যবহৃত হয়, তৃণমূল কংগ্রেসকে ব্যান্ড ডিক্লেয়ার করে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি করছে। তবু মনকে আমার এই ভাষা মনে করায় সেই কথা প্রাণ ভরে 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 প্রাণ ভরে ভরে প্রাণ ভরে ভরে প্রাণ ভরে। দূরে যতই যান এই কথার টান থেকে দূরে যাওয়া কঠিন। বিমল, বলো কথা কেসরি। দেখুন, সন্দেশখালিতে সিবিআই তদন্তের বিরুদ্ধে আজই আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এবার সুপ্রিম কোর্টে এই বিষয়গুলো তখন তো উঠবে। এবার 29 এপ্রিল শুনানি, সেখানে তো এই অস্ত্রশস্ত্র উদ্ধার, এই বিস্ফোরক উদ্ধার, এই এনএসজি অভিযানের খবর, এগুলো তো উঠবে, এগুলো তো বিবেচিত হবে। এবং সত্যি বলতে কি, এটা যে রাজনৈতিক একটা ইস্যু হতে চলেছে তার একটু ইঙ্গিত তো আগেই পাওয়া যাচ্ছিল। আজ পুরাতন মালদায় সেখানে তো নির্বাচনী প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিও কিন্তু তার বক্তব্যের মধ্যে সন্দেশখালিকে ছুঁয়ে গেছেন, যদিও তখন তিনি এরকম বিস্ফোরক বা অস্ত্রশস্ত্র উদ্ধারের খবরটা জানতেন না, কারণ তখনও সেটা জানাজানি হয়নি বা উদ্ধার হয়নি। কিন্তু এবার সেটা না জানতেই যদি এই বিষয়গুলো উঠতে থাকে, জানার পরে কি হবে বুঝতে পারছেন সেটা। माँ माटी मानुष की बात कहकर सत्ता में आई टीएमसी ने सबसे बड़ा विश्वासघात यहाँ की महिलाओं से किया है। संदेश खाली में महिलाओं पर इतने अमानवीय अत्याचार हुए और टीएमसी सरकार आखिर तक मुख्य आरोपी को बचाती रही। সন্দেশখালিতে আমরা এবং দল অ্যাকশন নিয়েছি, আপনারা কিন্তু বিজেপি হিসেবে দল নেন, কোনো দল হিসেবেও নেননি। আর বিলকিস বানুর যারা ধর্ষণকারীরা, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এবং যারা আছেন কর্মচারী বলুন, তারা গিয়ে যখন মালা পরাচ্ছিলেন বিলকিস বানুর ধর্ষণকারীদের, তখন বিজেপির কিছু মনে হলো না। দেখুন, একটা কথা শুধু বুঝতে পারছি জানেন তো, এবার এই ভোটের মরশুমে যেরকম 7 দফা ভোট হচ্ছে, তেমনি দফায় দফায় কিন্তু ইস্যুগুলো সব বদলে যাচ্ছে, যখন তখন ইস্যু বদলে যাচ্ছে। এবং কোনো ইস্যু মানে ইস্যুর মার্কেটটাই ভীষণ হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়ে গেছে। একটা ইস্যু বেশি দিন টিকতে পারছে না, কয়েকদিন থাকছে তো পাশের ইস্যুটা এসে সরিয়ে দিয়ে যাচ্ছে। এই দেখুন, সদ্য এই শিক্ষকদের তাদের চাকরি যাওয়ার প্রসঙ্গ এসেছিল, দুর্নীতির নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্ট সেই রায় দিয়েছিল, এতজন শিক্ষক কর্মহীন হয়েছেন, তাই নিয়ে যোগ্য অযোগ্য কাদের জন্য এতগুলো শিক্ষককে বেকার হতে হলো, যোগ্যরা পথে বসলেন, এই সমস্ত প্রশ্নগুলো উঠতে শুরু করেছিল। তার মধ্যেই দেখুন আরও একটা বিস্ফোরণ হয়ে গেল। এবং যা বুঝছি তাতে আগামী মানে পরের যে 5খানা দফা রয়েছে না, তাতে নিশ্চিতভাবেই এই যে যাবতীয় ঘটনাগুলো, এই বিস্ফোরক উদ্ধার, এই অস্ত্র উদ্ধার, এটাই অন্যতম বড় ইস্যু হতে চলেছে। রাজনৈতিক বিস্ফোরণের কথা বলছিলাম না, এটা প্রায় সেরকম। এবার সেটা যদি ঘটে এবং এমন যদি একটা ঘটনা ঘটে যেটা হঠাৎ করে উঠে এসে ভোটের চরিত্রই বদলে দিল, ভাবনা চিন্তাই বদলে দিল ভোটারদের, তাহলে তো কিছু কথা আজকে বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই না। দেখুন, আমাদের যা অভ্যেস হয়ে গেছে তাতে নির্বাচনের বাজারে যদি ঘটনার ঘনঘটা না থাকে, তাহলে মানে কোনো যদি রক্তপাত না হয়, হিংসা না হয়, তাহলে আমরা স্বস্তি পাই, ভালো লাগে যে ঠিক আছে বাড়ির লোকজনগুলো আপনার আমার তারা মোটামুটি ঠিকঠাক রইল, এটা একটা শান্তির জায়গা। কিন্তু বিশ্বাস করুন, আপনারাও জানেন আমরাও জানি, কোথাও গিয়ে কি একটু গোটা ব্যাপারটা যদি একদম নিস্তরঙ্গ হয়, তাহলে একটু জ্বলেও কি লাগে না? লাগে তো বটে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আসলে রাজনীতিকদের কাছে বা রাজনীতির সঙ্গে যারা যুক্ত তাদের সবার কাছেই আর কি ইস্যু, পরপর ঘটমান বিভিন্ন জিনিস, এগুলো হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং।
এটাই একটা কিক দেয় তাদের আর কি। একটার পর একটা ঘটনা ঘটবে, একটা নতুন নতুন ইস্যু চলে আসবে, কেউ একটা উল্টোপাল্টা কথা বলবেন, তার বদলে 5 জন 5টা উল্টোপাল্টা কথা বলবেন, এইগুলো চলতে থাকে আর কি। এর বাজারে আমরা মানে বাংলায় এই যে এরা একটু আগে বলছিলাম যে পরপর একের পর এক ইস্যুর মার্কেটটা এত কঠিন হয়ে গেছে, ওই চাকরির বাজারের মতো। একটা ইস্যু বেশি দিন টিকতে পারছে না, আরেকটা ইস্যু এসে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে তার জায়গা নিয়ে নিচ্ছে। এটা কিন্তু রাজনীতিকদের জন্য একটা বেশ থ্রিলিং জায়গা। সেই জন্যই কি আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ওই ওল্ড মালদায় যে জনসভায় ভাষণ দিচ্ছিলেন সেখান থেকে বললেন যে তিনি পরের জন্মে বাংলায় জন্মগ্রহণ করতে চান। দেখুন, ওল্ড মালদায় ভালো ভিড় হয়েছিল, হয়তো সেই ভিড় দেখে তিনি উৎসাহিত হয়েছেন, আবার ইস্যুর ভিড় দেখেও কিন্তু উৎসাহিত হয়ে থাকতে পারেন। হয়তো সেই জন্যই কোথাও গিয়ে একটা বাংলা কানেকশান খোঁজার চেষ্টা করছিলেন, তাই বলেছেন যে হয়তো আগের জন্মে তিনি বাংলায় জন্মেছিলেন, অথবা পরের জন্মে তিনি বাংলায় জন্মাবেন। মানে কোনো না কোনোভাবে এই জন্মটা হয়নি, তাই জন্য এই জন্মে বাংলায় এসে সেটা বলছেন, কিন্তু কোনো না কোনো জন্মে যে তার সাথে বাংলার একটা যোগসূত্র ছিল, প্রধানমন্ত্রী মনে হচ্ছে সেটা প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছেন। ये आपका उत्साह, ये आपका प्रेम मेरे सर आंखों पर, आप इतना प्यार दे रहे हैं, इतना प्यार दे रहे हैं, ऐसा लगता है या तो पिछले जन्म में मैं बंगाल में पैदा हुआ था, या तो अगले जन्म में बंगाल की किसी मां के गोद से पैदा होने वाला हूं। लोग दूर दूर तक धूप में खड़े हैं, मैदान छोटा पड़ गया, हमारी व्यवस्था छोटी पड़ गई। ये जो आपको तकलीफ हो रही है ना, इसके लिए मैं आपकी क्षमा मांगता हूं। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। প্রধানমন্ত্রীর এই যে বক্তব্যটা না, তার ছত্রে ছত্রে লক্ষ্য কিন্তু মানে বার্তা দেওয়ার লক্ষ্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও। এমনিতে কিন্তু এখন পর্যন্ত ইভেন আজকেও নাম করে বা সরাসরি ভীষণভাবে যে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নরেন্দ্র মোদী, সেটা কিন্তু একদম না। আজকেও বললাম তো, সেই বক্তব্যের মধ্যে সরাসরি আক্রমণ নেই, কিন্তু বার্তা দেওয়া তো পুরোদস্তুর রয়েছে। কিভাবে একটু ব্যাখ্যা করি, আপনারা বুঝতে পারবেন। প্রথমত এখানে সে ইহ জন্মে না হয়নি, কিন্তু পরজন্ম বা পূর্বজন্মের প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদী তিনি কি প্রমাণ করতে চাইলেন তিনি বাংলার ছেলে নন, হয়তো হবেন বা ছিলেন অ্যাটলিস্ট। দেখুন, জনসংঘের নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তাকে তো বিজেপি তাদের জনক বলে মনে করে সংগঠনে। তার জায়গায়, তার মানে মাতৃভূমিতে এখানে এসে সেখানে নরেন্দ্র মোদী এখানকার সঙ্গে যোগসূত্র স্থাপন করছেন, একসঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধার্ঘ্য, এবং একই সঙ্গে এখানে তো লোকজন বাংলার মেয়েকে চায় বলে, ফলে তিনি হয়তো কোথাও বললেন বাংলার ছেলে হয়ে তিনি আগের জন্মে ছিলেন অথবা পরের জন্মে হবেন আর কি। একদম তাকে উড়িয়ে দেওয়া যাবে না। এটা হচ্ছে প্রথম লক্ষ্য। দ্বিতীয় লক্ষ্যটা কি? তিনি জানেন যে এখন পর্যন্ত বারবার বাংলা বিরোধী এই বলে তৃণমূল বা তৃণমূলের নেতা নেত্রীরা সবাই দেগে দেওয়ার চেষ্টা করেন বিজেপিকে। নিজেকে এই গোটা ঘটনার সাথে যুক্ত করে দিয়ে তিনি মানে এই বাংলার বুকে বাংলা মায়ের কোলে জন্মাতে চান বলে তিনি তো এটা প্রমাণ করে দিতে চাইলেন যে তিনি আসলে বাংলা বিরোধী তো ননই, বরং বাংলার বড় আপনজন। তাই সেখানে তার কাছের লোক হতে কোনো রকম চেষ্টার খামতিটা নেই, অন্তত মানসিকভাবে তো তিনি বটেই। এবং তার ফলে এর সঙ্গে যে আমি নিশ্চিত যে এর পরবর্তী ক্ষেত্রে যখন এই সন্দেশখালির ঘটনার কথাগুলো তিনি জেনে যাবেন, সেটাও জুড়ে দেবেন এবং জুড়ে দিয়ে প্রমাণ করতে চেষ্টা করবেন তিনি বাংলা বিরোধী তো ননই, বরং বাংলার কিছু দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করতে আগ্রহী এই বাংলার বুকে জন্মে। আমি নরেন্দ্র মোদীকে বলবো, আপনি গুজরাট ছিলেন,
তখন আপনি পশ্চিমবাংলার খুব ভালোবাসা পেয়েছেন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তখন বিরোধী নেত্রী ছিলেন। কেমিক্যাল হাব এবং অটো হাব আপনার কাছে পাঠিয়ে দিয়েছিলেন পুরস্কার। আপনি খুব ভালোবাসা পেয়েছেন পশ্চিমবাংলার। আরও ভালোবাসার জন্য আপনি মমতা ব্যানার্জির পিছনে আছেন, থাকুন। বাংলার ওই ভালোবাসাটা চেয়েছিল যে 100 দিনের টাকাটা কেন বন্ধ করেছে, এটা তো ভালোবাসার নিদর্শন হতে পারে না। বাংলার 100 দিনের টাকা আপনি বন্ধ করে দিয়েছেন, বাংলা গরিবের বাড়ি হতে দেননি, এটা আপনার ভালোবাসা বাংলার প্রতি। তাহলে এই ভালোবাসাও দরকার নেই। ঠিক যেভাবে বলেছে ইয়ে তো ট্রেলার হ্যাঁ, সিনেমা বাকি হ্যাঁ, সিনেমাও কেউ দেখতে চায় না। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যগুলো শুনছিলাম আর কবির সুমনের ওই জাতিস্বর গানটার কথা মনে পড়ে যাচ্ছিল। মানে তার সেই চিন্তা ভাবনা, ইহজন্ম পরজন্ম, পূর্বজন্ম পরজন্ম, এগুলো সমস্ত কিছু যে রাজনৈতিক বিষয়বস্তু হয়ে যাবে, এটা সম্ভবত কবির সুমন তিনি রাজনীতিতে এসেছিলেন কিন্তু এটাও তো ভেবে উঠতে পারেননি কোনো দিন। এবং গোটা ভাবনাটা যে নরেন্দ্র মোদীর মাথার থেকে বেরোবে এবং তিনি যে গোটা ব্যাপারটাকে লিঙ্ক করবেন সেটাও সম্ভবত তিনি বুঝতে পারেননি। আর একই সঙ্গে আমরাও কখনো ভাবতে পারিনি, জানেন তো, যে এই জীবন মৃত্যু এই সমস্ত বিষয়গুলো এগুলো সব আমাদের রাজনীতির উপজীব্য হয়ে যাবে, রাজনৈতিক সংবিধানে ঢুকে পড়বে আর কি। এমনি সংবিধানে এগুলোর খুব একটা জায়গা নেই, পূর্বজন্ম পরজন্ম, কিন্তু বাকি জায়গায় রাজনীতির সংবিধানটা একদম আলাদা, তো সেখানে সব চলে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই তো গতকালই তিনি বলেছিলেন ওই প্রাক্তন বিচারপতি তমলুকের প্রার্থী, বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেহত্যাগ করার পরামর্শ দিলেন। এবার ওই বললাম দেহত্যাগ করার পরামর্শ অবশ্য দিয়েছেন, কিন্তু কোথাও গিয়ে পরবর্তী ক্ষেত্রে নরেন্দ্র মোদী বাংলায় জন্মালে তাকে কালো পতাকা দেখানো হবে এরকম কোনো বক্তব্য অবশ্য এখনও ঠাকেননি। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, জানেন তো, যে গোটা জায়গাটা না সবাই নিজের মতো করে ইস্যুগুলোকে জোড়ার চেষ্টা করছে, আর একটু ইউনিক একটা লাইনে ব্যাখ্যা করার চেষ্টা করছে, নইলে হচ্ছে না গোটা ব্যাপারটা। এবং সেই জন্যেই এই ধরুন যখন এই বিষয়গুলো উঠছে, যখন তৃণমূল এবং তৃণমূল নেত্রী বা প্রধানমন্ত্রী তারা একে অপরের দিকে একটু শাটল ওয়েতে, মানে সূক্ষ্মভাবে লোকে যাতে সরাসরি বুঝতে না পারে এইভাবে বিভিন্ন রকম বক্তব্যগুলো রাখছেন, তখন সিপিআইএমের মতো দল তারা আবার খুব সরাসরি বলছে যে লেনদেনের মতো করে তার নিজেদের তত্ত্ব আর কি, তাদের সেটিং তত্ত্ব অনুযায়ী তারা বলছে যে এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প গুজরাটে পাঠিয়ে দিয়েছেন, তার বদলে তিনি এখন 100 দিনের কাজের টাকাটা আনতে চাইছেন, তাদের কাছে টাকা চাইছেন, সাহায্য চাইছেন। আবার উল্টো দিকে দেখুন, প্রধানমন্ত্রী সেই 100 দিনের কাজের টাকার প্রসঙ্গ তুলেই বলছেন যে টাকা তিনি দিয়েছিলেন কিন্তু আসলে এখানে দুর্নীতি হয়েছে, আর তৃণমূল বলছে বঞ্চনা হয়েছে। ফলে কিভাবে ইহজন্ম পরজন্ম আমরা বলি না ঝরঝরে হয়ে গেল। আমাদের সিরিয়াসলি এই রাজনৈতিক তরজায় এবং রাজনৈতিক ইস্যুর ওভারল্যাপিংয়ে এবং নিজের মতো করে ভিন্ন দলের ব্যাখ্যা করায় একদম পুরো ঝরঝরে হয়ে গেছে। मैं केंद्र से बंगाल के विकास के लिए यहाँ की सरकार को जो पैसा भेजता हूँ वो टीएमसी के नेता मंत्री तोलाबाज मिलकर खा जाते हैं। जो योजनाएं मैं सीधे लागू करने की कोशिश करता हूँ उसे भी टीएमसी सरकार रोक देती है। इन्होंने बंगाल के लोगों को 5 लाख रुपए तक के मुफ्त इलाज देने वाली हमारी आयुष्मान योजना को रोक रखा है। 100 দিনের কাজের টাকা দিয়েছিল, 3 বছর দেয়নি। 100 দিনের কাজের টাকা আমরা দিয়েছি, তাই বিজেপিকে একটাও ভোট নয়। মনে রাখবেন, 100 দিনের কাজ যাতে সেন্ট্রালের কাছে আমরা ক্ষমা চাইবো না, মাথা নত করবো না, কোনো দুর্নীতি নেই, মিথ্যে কথা, এটা বিজেপির প্ল্যান। দেখুন, এই যে সাম্প্রতিককালের ঘটনা বলি, সেটা আপনি এই শিক্ষকদের বরখাস্ত হওয়াই হন আদালতের নির্দেশে, বা এই সন্দেশখালিতে এই বিস্ফোরক অস্ত্রশস্ত্র উদ্ধার এটাই হোক, এই কোনোটাই যে শাসক দলের জন্য খুব স্বস্তির বিষয় এরকম তো না, বরং অস্বস্তির বিষয়ই বটে। এবার এটা দেখে সবাই ভাবতেই পারেন যে এটা তো একটু বেকায়দায় পড়ছে শাসক দল। শাসক দলও কি সেটা জানে না? তাদের জন্য কি অস্বস্তি কিছু কম পড়িয়াছে? কিন্তু সেই জায়গাটাতেই তারা না মোহাম্মদ আলীর
স্ট্র্যাটেজি নিয়েছে আমি যা দেখছি। জানেন তো মোহাম্মদ আলীকে জানেন তো, বিশ্ববিখ্যাত বক্সার, তিনি একটা ওরকম করতেন যখন ক্রমাগত প্রতিপক্ষ তাকে মারতো, তিনি মার খেতে খেতে ওই রিংয়ের দড়িটার ওপর কোথাও গিয়ে চিৎপাত হয়ে পড়ে থাকতেন, তারপর সেই দড়িকে ঝটকা দিয়েই আবার সামনে ছিটকে গিয়ে প্রতিপক্ষকে নকআউট করে দিতেন। অর্থাৎ নিজের দুর্বলতাকেই নিজের শক্তি বানিয়ে নিতেন। আমাদের শাসক দল মানে তৃণমূলও কিন্তু সেটাই করছে, প্রত্যেকটা পদে দেখতে পাচ্ছি। জানেন তো দেখুন, খেয়াল করে দেখুন, তাদের বিরুদ্ধে 100 দিনের কাজের টাকায় নয়ছয় করার অভিযোগ উঠেছে। তারা কি বলল? কেন্দ্রীয় বঞ্চনা। আবাস প্রকল্পে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় যে যাদের মানে তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রী, তাদের যাদের বড় বড় অট্টালিকার মতো বাড়ি রয়েছে, তারা উল্টে নিজেদের ওই অট্টালিকাকে কুড়ে ঘর দেখিয়ে নতুন করে আবাসের টাকা আত্মসাৎ করে নিয়েছেন, তাদের নতুন করে বাড়ি উঠেছে। এবার এইগুলো নিয়ে যখন অভিযোগ উঠলো, যখন সেটাকে নিয়ে কেন্দ্র প্রশ্ন তুলে টাকা পাঠানো বন্ধ করলো, আবার তারা বললেন বঞ্চনা। এবং শুধু বললেন না, আরও এক ধাপ এগিয়ে গিয়ে তারা নিজের থেকে টাকা দিয়ে দিচ্ছেন। ভোটের আগে এই বিষয়টা শুরু করে দিলেন। ভোটের আগে সাধারণ মানুষ হাতে গরম টাকা পেল এবং তারা ভুলে গেল হয়তো যে কেন টাকা আসছে না। তাদের মাথায় শুধু ওই একটা জিনিসই রইল, লাস্ট হাতে টাকা পেয়েছি, কেন পেয়েছি না কেন্দ্র বঞ্চনা করছে। এইটা হচ্ছে নিজেদের অস্বস্তিকে স্বস্তিতে পরিণত করার একটা দুর্দান্ত স্ট্র্যাটেজি। এক্ষেত্রেও আমরা সেটাই দেখছিলাম আর কি। এই যে শিক্ষকদের চাকরি গেল, এত নিয়োগ দুর্নীতির কারণে আদালত এতজনের চাকরি খেয়ে নিল, কিন্তু সেই জায়গাটাতে ব্যাখ্যা করে দেওয়া হলো কি না, এটা আসলে ওই আদালতের ওপরেও, আদালতের মধ্যেও নিরপেক্ষতার অভাব, কোথাও উদ্দেশ্য প্রণোদিত কোনো সিদ্ধান্ত বা রায়, এবং তার পেছনেও বিজেপি রয়েছে। এর মধ্যে তো প্রধান মুখ্যমন্ত্রী, তিনি তো একটা নতুন শব্দ তৈরি করে ফেলেছেন, বিখ্যাত সব শব্দের মানে তৈরি করে বাজারে ছেড়ে দেওয়া, সেটা তো অবশ্য রাজনৈতিক নেতা নেত্রীদের কাছে জাস্ট জল ভাত। তো এক্ষেত্রেও একটা নতুন তিনি বাজারে ছেড়ে দিয়েছেন, চাকরি খেকো, এবং সেটাকে এমনভাবে গোটা বিষয়টা প্রচার করছেন যাতে দাঁড়াচ্ছে অনেকটাই মানুষ খেকোর মতো। এগুলোতে আর কিছু হোক চাই না হোক, ভোট খাওয়ার জায়গাটা সেটা যে সুগম হচ্ছে সেটা কিন্তু পরিষ্কার। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। শুনেছেন অনেকে বলে মানুষ খেকো বাঘ, বাঘ মানুষ খায়, কিন্তু কখনো শুনেছেন মানুষ চাকরি খেকো মানুষ? চাকরি খেকো মানুষ যারা চাকরি করছে তাদের চাকরি সব ফাটাই করে দিচ্ছে বিজেপি পার্টি। মনে রাখবেন, এদের মতো পার্টি একটাও সারা পৃথিবীতে নেই। অত্যাচারী, অনাচারী, দুরাচারী, ব্যভিচারী, স্বৈরাচারী। মুখ্যমন্ত্রীকে আমি তো আর বাংলা খেকো বা এরকম কোনো কথা বলবো না, কারণ উনি পশ্চিমবাংলার অভিভাবিকা। কিন্তু উনি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন যে এসএসসি ছিল চাকরি দেওয়া সংগঠন, সততা স্বচ্ছতা কোনোদিন কখনো প্রশ্ন কেউ করতে পারেনি। ওনার পাল্লায় পড়ে সেই এসএসসি কে দুর্নীতি আর কে দুর্নীতি না এই তালিকা পর্যন্ত করতে পারছে না। टीएमसी ने यहां युवाओं के भविष्य के साथ लगातार खिलवाड़ किया है। इन्होंने इतना बड़ा शिक्षा घोटाला किया, 26,000 परिवारों की रोजी रोटी ठप हो गई और कर्ज लेकर के पैसे ला करके जो टीएमसी वालों को दिए थे वो बोझ भी इन हमारे गरीब बंधु बहन के सर पे मर गया। দেখুন, এই যে দু দফার ভোট, মানে যে প্রথম দু দফায় রাজ্যের ভোটটা তো এই উত্তরবঙ্গে হলো, এবং উত্তরবঙ্গে যে ঘাঁটি গেড়ে বসে আছি আমরা, যে স্টুডিও খুলেছি, সেটা যে বৃথা নয়, সেটা প্রত্যেক পদে আমরা টের পাচ্ছি। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছি, কারণ এবারের ভোটে বিশ্বাস করুন এই উত্তরবঙ্গটা হচ্ছে গোটা দেশের কাছে স্ট্র্যাটেজির দিক থেকে আই ওপেনার। অদ্ভুত মানে সৃজনশীলতা উত্তরবঙ্গের বিভিন্ন নেতা নেত্রীদের মাথার থেকে একদম উপচে পড়ছে। সিরিয়াসলি খেয়াল করে দেখুন, এর আগে যখন প্রথম পর্যায়ের ভোটটা সেদিন শেষ হলো,
ভোট শেষ হতে না হতেই সবাই বিজয় মিছিল বার করে দিলেন। প্রথমে তৃণমূল বার করলো 3টে কেন্দ্রেই, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, সব জায়গায় তারা বার করে দিল বিজয় মিছিল। এই খেয়াল করে দেখুন, এগুলো এই 3টে আসনই কিন্তু তাদের হারা আসন। সেখানে এবার ভোট হওয়ার পর আগে ভাগে তারা বিজয় মিছিল বার করে দিল, যেখানে ভোট গণনা 4 তারিখ, 4 জুন। আর তার আগে প্রথম পর্বের ভোট শেষ হতেই বিজয় মিছিল। তখন বিজেপি বা পিছিয়ে থাকে কী করে, সেখানেও তারাও খানিকটা বিজয় মিছিল টাইপস করলো। ওই নিশীথ প্রামাণিকের লোকজন তারা মিষ্টি মুখ টুক করালেন লোকজনকে। অর্থাৎ কোথাও একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার চাপিয়ে দেওয়া, মানসিকভাবে লোকের কাছে বার্তাটা দিয়ে দেওয়া, নিজের দলের লোকদের উজ্জীবিত করা পরের রাউন্ডগুলোর জন্য, পরের দফার জন্য। জিতে গেছি, প্রথম 3টে হারা সিট জিতে গেছি, মানে পরেরগুলো তো আরও একটু লড়লেই হয়ে যাবে, এরকম একটা বার্তা দেওয়া এবং পাশাপাশি প্রতিপক্ষকে চাপে ফেলে দেওয়া। এটা একটা উদ্ভাবনী শক্তির বা ভোট ট্যাকটিক্সের একটা নবতম সংযোজন। আর আরেকটা সংযোজন এবার এই দ্বিতীয় পর্যায়ের ভোটের, দ্বিতীয় দফার ভোটের সকাল সকাল দেখতে পেলাম। বললাম না, মানে অনন্য সৃজনশীলতা উপচে উপচে পড়ছে, ছড়িয়ে পড়েছে পুরো এই উত্তরবঙ্গে। এখানে না আসলে মিস করবেন মশাই। এখানে কি হয়েছে জানেন, বলা হয় না দেওয়ালে দেওয়ালে মনের খেয়ালে লিখি কথা, মানে দেওয়াল লিখন বিষয়টা এমনিতে রাজনীতির একটা পার্ট, একটা ভীষণ ইন্টিগ্রাল পার্ট, কিন্তু বর্তমানে বিভিন্ন বিধি নিষেধ হ্যান ত্যানের কারণে ইদানিং দেওয়াল টেওয়াল লেখাগুলো একটু কমেছে। যেটুকুনি আছে তার মধ্যে কিন্তু স্ট্র্যাটেজির ছোঁয়া অসাধারণ। এই দেখুন না, এই উত্তরবঙ্গে এই সকালবেলা পোস্টারময় হয়ে গেল। এখন দেওয়াল লিখনের ঝামেলা এড়াতে পোস্টার সাটা হয়, পোস্টারময় হয়ে গেল বালুরঘাট। দুই প্রতিপক্ষ, মূল প্রতিপক্ষ, এপাশে সুকান্ত মজুমদার বিজেপির, অন্যদিকে বিপ্লব মিত্র তৃণমূলের। দুজনের নামেই পোস্টার পড়ল, দুজনের নাম আর ছবি দিয়ে। এর মধ্যে কোনো অস্বাভাবিকত্ব নেই। এবং যে জায়গাটাতে স্পেশালিটি, সেটা হলো এই পোস্টারগুলো দেখার পর আপনার মনে হবে যে আরে এই পোস্টারগুলোই তো এবারের ভোটের পোস্টার বয়। এটাকে তো কাল্টিভেট করতে হচ্ছে এবং প্রিজার্ভ করতে হচ্ছে মশাই, সাজিয়ে রাখতে হচ্ছে মনের ভেতরে। এ তো ভুলে যাওয়ার মতো নয়। তার কারণ ভোটের সকালে পড়া এই পোস্টারে 2 প্রার্থী নিজেদের নাম আর ছবি দেওয়া যে পোস্টার, তাতে প্রতিপক্ষের জন্য ভোট চাইছেন। চমকাবেন না, একদম তাই। যেখানটায় বিপ্লব মিত্রের ছবি দেওয়া যে পোস্টার, তাতে কি লেখা হয়েছে? তাতে লেখা হয়েছে যে আমি বিপ্লব মিত্র, তৃণমূলের প্রার্থী এই বালুরঘাট কেন্দ্রে। আমি দাঁড়াতে রাজি ছিলাম না, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত করে বললেন, এড়াতে না পেরে বাধ্য হয়ে দাঁড়ালাম। কিন্তু তাতেও মানে কেন দাঁড়াতে চাইছিলাম না বুঝতেই তো পারছেন। এই নিয়োগ দুর্নীতি, এই আবাস দুর্নীতি, 100 দিনের কাজের টাকার দুর্নীতি, লোকে চারপাশে তো ছিছি করছে মশাই। এটা ঠিক সহ্য হচ্ছে না। তাই এই বালুরঘাটবাসীর কাছে আমার জাস্ট একটা নিবেদন বা আবেদন, যেভাবেই দেখুন, যদি আপনাদের মনে হয় আপনারা যাকে অন্য খুশি ভোট দিতে পারেন, এমনকি যদি মনে করেন বিজেপিকেও ভোটটা দিতে পারেন, কিন্তু প্লিজ আর যাই করুন, ভোটের পরে কিন্তু আমায় দোষারোপ করতে যাবেন না, আমি কিন্তু আপনাদের সাবধান করে দিলাম। এরকম একটা ব্যাপার আর কি। ঠিক সেই বিষয়টা দেখে সুকান্ত মজুমদার তার তো উৎসাহে বা আহ্লাদে আটখানা হওয়ার মতো বিষয় হওয়া উচিত। সত্যি তো, যার বিরুদ্ধে লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই, এমন একটা লোকসভা আসন যেখানে 7টার মধ্যে 4টেই তৃণমূলের দখলে, সেখানে তৃণমূল প্রার্থী তাকে ভোট দেওয়ার কথা বলছেন। এর থেকে ভালো খবর আর কিছু হয় নাকি বসাই? তার তো খুশিতে ফেটে পড়ার কথা, পারলেন কোথায়? কারণ তার জন্যও তো সারপ্রাইজ রয়েছে, বা বলা ভালো উল্টো দিক থেকে দেখলে তিনিও তো সারপ্রাইজই দিচ্ছেন। ওই পোস্টারে তার নাম দিয়ে যে পোস্টার পড়েছে, সেখানে লেখা হয়েছে বালুরঘাটবাসীর উদ্দেশ্যে যে আমি না ভীষণ লজ্জিত, জানেন তো, এই যে 100 দিনের টাকা, আবাস, এগুলোর সব টাকা কেন্দ্র আটকে রেখেছে। এটা তো আমার কাছে ভীষণ অস্বস্তি, ভীষণ লজ্জার বিষয়। লোকে যা তা বলছে, আমার এটা সহ্য হচ্ছে না আর কি। সুতরাং তার মধ্যে আমাদের নিজেদের মধ্যে খেয়াখেয়ি, বিভিন্ন নেতার মধ্যে ভেদাভেদ, এগুলো তো রয়েইছে। বিভিন্ন নেতার বিরুদ্ধে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ রয়েছে। সুতরাং আপনারা যদি মনে করেন, তাহলে আপনারা আমার প্রতিপক্ষকে ভোট দিতে পারেন, আমি কিচ্ছু মনে করব না। কি বুঝলেন?
একটা ভোটের সকালে দুই প্রতিপক্ষ নেতা তাদের নাম দিয়ে পোস্টার এবং সেই পোস্টারগুলোতে প্রতিপক্ষের জন্য ভোট প্রার্থনা করা, এর থেকে ইউনিক বিষয় আর কিছু হয় নাকি? হ্যাঁ, এটাকে তো কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায় না। দুই প্রার্থী সুকান্ত মজুমদার আর বিপ্লব মিত্র, দুজনের ছবি দিয়ে প্রচার, অথচ দুই প্রার্থীর দাবি গোটাটাই অপপ্রচার। আমি আশ্চর্য হলাম যে একটা ভারতবর্ষের অন্যতম এত বড় দল, সেখানটায় সেই দলের যিনি প্রার্থী তাদের দলের থেকে এরকম একটা লিফলেট তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নামে বেরোচ্ছে। আমার দলে কোনো কোন্দল নেই, আমি এই ধরনের কোনো লিফলেটে ছাড়িনি। এবার জেলাবাসীকে ঠিক করতে হবে কাকে জেতাবে। জেলাবাসী আমার বিশ্বাস বিজেপিকে জেতাবে, নরেন্দ্র মোদীকে জেতাবে। বালুরঘাট শাসক বিরোধী দুই শিবিরের কাছে প্রেস্টিজ ফাইট। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দুই হেভিওয়েট প্রচার করেছেন এই কেন্দ্রে। গত লোকসভায় অর্পিতা ঘোষকে 33,000 ভোটে হারিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। 2019-এর লোকসভার সেই 3% হেরফেরটা 21-এর বিধানসভায় টপকে গিয়ে 7% পৌঁছে দেয় ঘাসফুল শিবির। এই আবহে ভোটের দিন এমন প্রচার, এমন অপপ্রচারে তাল কাটার আশঙ্কা তো থাকেই। একদম পরিষ্কার তো কাদের উদ্দেশ্য এতে সার্ভ হচ্ছে, যে আমার এরকম একটা বিবৃতি দিলে কাদের দিকে ভোটটা যাওয়ার সম্ভাবনা, এবং তো বলেই দিচ্ছে বিজেপিকে ভোট দিতে পারে। তো ঘটনা হচ্ছে এটা তো বিজেপি ছাড়া অন্য কোনো দল করবে না। মিত্র অভিযোগ করেছে যে বিপ্লব মিত্রের ফটোতে যে লিফলেট ছাড়া হয়েছে সেটা বিজেপির তরফ থেকে করা হয়েছে। তাহলে আমাদের অভিযোগ হচ্ছে আমার নাম ছবি দিয়ে যেটা করা হয়েছে সেটা উনি করেছেন। পোস্টারটা তাহলে কে দিল? কোন নেপোয় দই মারতে চাইল? উত্তর খুঁজতে ভোটের দিনও সিবিআই চেয়ে বসলেন শাসক প্রার্থী। ওরা তো কথায় কথায় সিবিআই বলেন, এবার সিবিআইকে দিয়ে তদন্ত করুক এই লিফলেটটা কে করলো। বালুরঘাটে সাক্ষরতার হার 91%-এরও বেশি। পোস্টারের পরতে পরতে সেই ছাপ দেখলেন অনেকে। সঙ্গে বললেন শুটটা আলাদা হলেও দুই পোস্টারের রচনাটা নির্ঘাত একই মাথার কাজ। দেখুন, এই বালুরঘাট কেন্দ্রে না ফার্স্ট আর সেকেন্ড বয়ের মধ্যে মানে শেষ নির্বাচন ধরলে 3% ফারাক। এরকম একটা জায়গায় 33,000 ভোটে জিতেছিলেন তো সেই রকম একটা জায়গায় এরকম একটা স্ট্র্যাটেজি বা তারপরেও একটা নির্বিষ ভোট প্রায়, এটা দেখে আপনারা স্বস্তি পেতে পারেন, অবাকও হতে পারেন, দুটো হওয়ারই অবকাশ আছে। কিন্তু তার মধ্যেও একটা জায়গায় যেরকম ওই পাতিরাম স্কুলের সামনে সেখানে একটা গণ্ডগোল হচ্ছে খবর পেয়ে সেখানে সুকান্ত মজুমদার ছুটে গেছিলেন এবং তার সামনেই নাকি তৃণমূলের লোকজন তার লোকজনকে হেনস্থা করেছে, গায়ে হাতটা দিয়েছে একটু, এই সমস্ত অভিযোগ তিনি করেছেন। এই ছোট্ট ঘটনা, তার মধ্যেও যেটা ভীষণ লক্ষণীয় সেটা হচ্ছে সুকান্ত মজুমদার আঙুল তুলেছেন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা এবং পুলিশের দিকে। পুলিশের বিরুদ্ধে বলবেন সেটা ঠিকই আছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীও বিরাট সক্রিয় নন। এই বিষয়টা যখন তোলে তখন তো মনে হয় আরে এখানে কি তাহলে ওই পোস্টারগুলোর মতোই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাটাও রহস্যময় নাকি? অঞ্চল যেহেতু শক্তিশালী জায়গা, এখান থেকে আমরা লিড পাবো, সেই জন্য আমাদের মহিলা কর্মীকে সেক্স ওয়ার্কার বলে করছে, গালি দিচ্ছে এরা, যাতে আমাদের মহিলা কর্মী থেকে শুরু করে সবাই ছেড়ে চলে যায়। এই হচ্ছে স্থিতি। জ্যোতিষ বর্মনকে মারা হয়েছে, আমাদের যুব মোর্চার জেনারেল সেক্রেটারিকে মারা হয়েছে, পুলিশ দেখো নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছে। ওনাদের তো ব্যাপারটা হচ্ছে যদি নিজেদের সংগঠন না থাকে তাহলে এগুলো কথা টথা বলে টোলে ওরা মানুষের একটা সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে। আমি আইসিকে পরিষ্কার বলছি, হয় ব্যবস্থা নিন, না হয় আপনার চাকরি যাবে, পরিষ্কার বলে দিচ্ছি। দুজন সাসপেন্ড হয়েছে, কিন্তু আপনার চাকরি গেলে এরা কেউ খাওয়াতে আসবে না। তৃণমূলের নেতারা আইসি ভয়ে আছে, তৃণমূল নেতাদের উচ্ছিষ্ট খায়। আইসি জমায়েত করছে, তাদেরকে পুলিশ সরাচ্ছে না। পুলিশ সরাচ্ছে না, তার কারণ হচ্ছে পুলিশ উচ্ছিষ্ট ভোগী তৃণমূল কংগ্রেসে। সুকান্ত বাবু ওখানে প্রবল চাপের মুখে হাঁটতে চলেছেন। ভোটটাও কি গিয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে দেবে নাকি? আমরা তো বারবার বলেছি তোমরা যত দফায় ইচ্ছে ভোট করো, যত ব্যাটালিয়ান ইচ্ছে তোমরা কেন্দ্রীয় বাহিনী আনো, ভোটার লিস্টটা তো বাংলার মানুষের, তোমাদের হাঁটতে হবে। বালুরঘাট বাদ দিয়ে বাকি যে দুটো ছিল তার মধ্যে রায়গঞ্জ একদমই সাদামাটা হয়েছে। মানে বিশ্বাস করুন, এটা একদম আদর্শ বিজ্ঞাপন হওয়া উচিত। এই ভারতের ভোট উৎসবও বলা যাবে না, এত বড় গণতান্ত্রিক উৎসবও বলা যাবে না, একদম নিশ্চুপ নিরুত্তাপ একটা ভোট হয়ে গেছে। ভালো পার্সেন্টেজ ভোট হয়েছে, কিন্তু গণ্ডগোল নেই, কিছু নেই, বিশেষ চাপানোত্তর নেই, কিচ্ছু নেই, নিরামিষ একদম। সেই জায়গায় এমনিতে দার্জিলিংটা, সেখানটায় খানিকটা একটুখানি উত্তেজনার মাঝে মধ্যে রসদ হয়েছে, বিশেষ করে
চোপড়াতে এই জায়গাটাতেই তৃণমূল লিড টিড পায় আর কি। এবারও হয়তো মানে চোপড়ার যা তৃণমূল নেতারা আছেন তারা মনে করছেন গতবার বোধহয় 50-55 মতো লিড ছিল, এবার সেটা লাখখানেকের কাছাকাছি হয়ে যাবে, এরকম একটা তারা এক্সপেক্ট করছেন। এবার আশা তো সবাই করেন, সেটা বড় কথা না, কিন্তু ঘটনা হচ্ছে যে ওখানেই যে একটু উত্তেজনা হয়েছে আর কি। রাজু বিস্তা বিজেপির প্রার্থী, তিনি সেখানে ছুটেও গেছিলেন। তার বক্তব্য বা তার আঙুল তোলার জায়গাটাও লক্ষ্যটাও কিন্তু খানিকটা ওই কেন্দ্রীয় বাহিনীর রহস্যময় আচরণের দিকে। ফলে এই সব অভিযোগ, পাল্টা অভিযোগ এবং চারপাশে মানে এই ভোটে ঘোষণার সময় থেকে, তার আগের থেকে এই কেন্দ্রীয় বাহিনী নিয়ে বা তাদের এখানে মোতায়েন করা নিয়ে তৃণমূলের যে যাবতীয় অভিযোগ এবং তোপ, সেগুলোকে মাথায় রাখলে এই ভোটের সময় এই উত্তরবঙ্গ থেকেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রশ্ন ওঠা বা তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা, এটা কিন্তু পুরো উলট পুরাণ, জানেন তো। এই অভিযোগগুলো খানিকটা রহস্যময়ও কি নয়? সেটা কেন হচ্ছে, এটার পেছনে কোন স্ট্র্যাটেজি রয়েছে কিনা, সেটা তো আরও পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, এই উত্তরবঙ্গ কিন্তু নতুন আইডিয়ার জনক হিসেবে উঠে এসছে এবারের ভোটটাতে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।